আজকে আমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে দ্বিতীয় ক্লাস। গতকাল প্রথম ক্লাসে আমরা পড়েছি তৃণমূলিত অরণ্য, পর্ণমোচী অরণ্য আর মরু উদ্ভিদ সম্পর্কে। আজকে আর বাকি তিনটে উদ্ভিদ সম্পর্কে আমরা আজকে পড়ব। ঠিক আছে, আজকে আমরা পড়ব উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য, পার্বত্য অরণ্য, আর একটা বাকি রয়ে যাচ্ছে অরণ্য পড়বো, পার্বত্য অরণ্য পড়বো আর সর্ববর্তী অরণ্য পড়বো। ঠিক আছে, তিনটে আগের দিনে পড়েছি, এই তিনটে আমরা আজকের দিনে পড়বো। এর সঙ্গে সম্পর্কযুক্ত কিছু প্রশ্ন আমরা লিখবো, তারপরে আমরা শেষ করবো। ঠিক আছে, বুঝতে পারছো? তো প্রথমে আমরা দেখবো আজকে উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য। কোন অরণ্য সম্পর্কে পড়বো বললাম? উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য। উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য নামটা শুনেই তোমরা বুঝতে পারছো এই অরণ্যটাকে আমরা কোথায় দেখতে পাবো। এই অরণ্যটাকে আমরা দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চলে। কোথায় দেখতে পাবো? উপকূলবর্তী অঞ্চলে, সমুদ্র তীরবর্তী অঞ্চলে, যেখানে জোয়ার ভাটার প্রভাব দেখা যায় সেখানে আমরা দেখতে পাবো। আমরা আগের দিন পড়েছিলাম স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি কে ঠিক করে দেবে? কে ঠিক করে দেবে? গাছ কেমন হবে কে ঠিক করে দেয়? আর্দ্রতা আর উষ্ণতা, তাই তো? এখন যে অরণ্যটা সম্পর্কে আমরা পড়বো, এটাকে উষ্ণতাও ঠিক করে না, আর্দ্রতাও ঠিক করে না। এটাকে ঠিক করে সেখানকার মাটি। আমি আগের দিন তোমাদের বলেছিলাম না, উষ্ণতা আর্দ্রতা ছাড়াও মাটিও ঠিক করে দেয় সেখানে কি রকমের গাছ জন্মাবে। ঠিক আছে, কোন অঞ্চলে আমরা কি রকমের গাছ দেখতে পাবো সেটা মূলত ঠিক করে দেয় সেখানকার উষ্ণতা আর সেখানকার আর্দ্রতা। কিন্তু এই উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য এটাকে নির্ধারণ করে সেখানকার মাটি। অর্থাৎ সেখানকার মাটি একটা বিশেষ ধরনের হলে তবে এই প্রকার অরণ্য জন্মাবে। বিশেষ ধরনটা কি? মাটিকে লবণাক্ত হতে হবে। লবণাক্ত মাটিতেই আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো। বুঝতে পারছো? যেখানে যেখানে সমুদ্র তীরবর্তী অঞ্চলে উপকূলীয় শব্দটা আছে, অর্থাৎ সমুদ্রের ধারে যেখানে লবণাক্ত মাটি দেখতে পাবো সেখানে ম্যানগ্রোভ অরণ্য জন্মাবে। ম্যানগ্রোভ অরণ্য জন্মাবার জন্য উষ্ণতা বা আর্দ্রতার ভূমিকা গৌণ। মুখ্য ভূমিকা কে পালন করে? সেখানকার মাটি। সেখানে যদি লবণাক্ত মাটি আমরা দেখতে পাই, যেখানে প্রতিদিন জোয়ার ভাটা হয়, তাহলে আমরা এই প্রকার অরণ্য সেখানে দেখতে পাবো। উপকূলবর্তী অঞ্চলে যেখানে জোয়ার ভাটা হয় সেখানে উপকূলীয় অরণ্য জন্মায়। বোঝা গেল কোথায় জন্মাবে উপকূলীয় অরণ্য? কি বলছি বলো? নামে প্রথমে কি আছে? কোন অঞ্চল? উপকূলীয় অঞ্চল। উপকূলীয় অঞ্চল বলতে সমুদ্রের ধারে যেখানে প্রতিদিন জোয়ার ভাটা দেখা যায় এবং সেই অঞ্চলটা জোয়ারের সময় ডুবে যায়। জোয়ারের জল যখন সেখানে ঢুকে তখন সেই অঞ্চলটা ডুবে যায়। বুঝতে পারলে? জোয়ারের জলে ডুবে গেলে সমুদ্রের যে নৌকা জল সেখানে প্রবেশ করে, তাহলে সেখানকার মাটিও লবণাক্ত হয়ে পড়ে। বোঝা গেল? কোথায় দেখতে পাবো উপকূলীয় অরণ্য? যেখানে জোয়ার ভাটা দেখা যায় এবং জায়গাটা জোয়ারের জলে ডুবে যায়, সেখানে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো। সেখানকার মাটি কেমন হতে হবে? অবশ্যই লবণাক্ত মাটি, না হলে সেখানে ম্যানগ্রোভ অরণ্য জন্মাবে না। এবার ম্যাপে একবার দেখো কোন অঞ্চলগুলো হতে পারে। একবার দেখো ম্যাপটাগুলো। আগের দিন যেমনটা আমরা দেখছিলাম, কোন রং দিয়ে দেখানো আছে ম্যানগ্রোভ অরণ্যটাকে দেখো আগে একবার। আগের কথায় চলে যাও, কোন রং দিয়ে দেখানো আছে বলো ম্যানগ্রোভ অরণ্যটাকে। দেখো কোন রং দিয়ে দেখানো আছে ম্যানগ্রোভ অরণ্য। একদম গাঢ় সবুজ একটা আছে, কি আছে? ম্যানগ্রোভ অরণ্য, উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য। মুখ্য
হালকা ব্লু টাইপ, ডিপ ব্লু টাইপের, তাই তো? গাঢ় ব্লু, খুব গাঢ় ব্লু, দেখতে কালো কালো মনে হবে। আমাদের বইয়ের রং দেখে বুঝতে পারবে না। আমার দিকে মন দাও, ম্যাপের দিকে দেখো, আমি তোমাদের দেখাই কোথায় কোথায় ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখতে পাবো। দেখো, ভারতের মূলত বদ্বীপ অঞ্চলগুলোতে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। কোথায় বললাম? বদ্বীপ অঞ্চল। ম্যাপের দিকে দেখো একবার, এই যে অঞ্চলটা, এটার নাম হচ্ছে সুন্দরবন। ম্যাপ খুলে দেখো কোনখানটা হতে পারে। দেখো বাংলাদেশ আছে, এটা পশ্চিমবঙ্গ আছে, ঠিক তার নিচেটা ম্যাপে দেখো একবার, পেয়েছো কিনা? ঠিক আছে, গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চল হলো এটা, ঠিক আছে। এইখানে পাবো আমরা গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চল। এই জায়গাটা দেখো এবার, গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চল। দেখো ম্যাপের দিকে একবার দেখো, আর বোর্ডের দিকে একবার দেখো, পেয়েছো? ঠিক এর পাশে আরেকটা অঞ্চল পাবো, এই জায়গাটা, সেটা হচ্ছে তোমার কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চল, পেয়েছো? আর এইখানে একটা অঞ্চলে আমরা পাবো, সেটা হচ্ছে তোমার কি বলে, মহানদীর বদ্বীপ অঞ্চল। এই অঞ্চলটাতে, পেয়েছো? বুঝতে পেরেছো কি কি বললাম? এই জায়গাটার নাম কি বললাম? এই জায়গাটার নাম কি বললাম বলো? সুন্দরবন। এই জায়গাটার নাম হচ্ছে ভিতরকণিকা বা মহানদী বদ্বীপ। ভিতরকণিকা বা মহানদীর বদ্বীপ, এটা হচ্ছে তোমার গোদাবরী নদীর বদ্বীপ। গোদাবরী নদীর বদ্বীপ। আর এটা হচ্ছে তোমার কৃষ্ণা নদীর বদ্বীপ। কৃষ্ণা নদীর বদ্বীপ। তাহলে কোথায় দেখতে পাচ্ছি আমরা ম্যানগ্রোভ অরণ্য? কোন কোন জায়গায়? প্রশ্ন বুঝলে? ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? কি উত্তর লিখবে? ভারতের যে অঞ্চলে, উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। ভারতের উপকূলবর্তী অঞ্চলের, ভালো করে শোনা মন দিয়ে, ভারতের উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। বোঝা গেল? এবার কোন জায়গাগুলো আসবে? পশ্চিমবঙ্গের সুন্দরবন, ওড়িশার হচ্ছে ভিতরকণিকা, অন্ধ্রপ্রদেশের হচ্ছে তোমার কলেরু আর পুরীপুর হ্রদ সংলগ্ন অঞ্চল। এই জায়গাগুলোতে আমরা দেখতে পাবো ম্যানগ্রোভ অরণ্য। ক্লিয়ার হয়েছে? এইভাবেও তোমরা লিখতে পারো, পশ্চিমবঙ্গের সুন্দরবন, ওড়িশার ভিতরকণিকা, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। বোঝা গেছে কোথায় কোথায় দেখতে পাবো? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো? নাম তো লিখেছি, কোথায় কোথায় দেখা যায় দেখে দেখে পড়ো একবার। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাবো? পশ্চিমবঙ্গের কোথায়? সুন্দরবন। ওড়িশার কোথায়? ওড়িশার দেখো ভিতরকণিকা, লিখে দিয়েছিলাম। তারপরে গোদাবরী আর কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো। কেন ওখানে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো? কারণটা কি? ওখানে ম্যানগ্রোভ অরণ্য কেন দেখতে পাবো? কারণ ওখানকার মাটি লবণাক্ত। বোঝা গেল কেন ওখানে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো? ওখানকার মাটি লবণাক্ত। ওখানকার বলতে কোন কোন জায়গাগুলো? পশ্চিমবঙ্গের সুন্দরবন, ওড়িশার ভিতরকণিকা, গোদাবরীর বদ্বীপ আর কৃষ্ণা নদীর বদ্বীপ। কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলেও খুব সামান্য পরিমাণ দেখতে পাওয়া যায়। যাক, মূলত এই জায়গাগুলোতে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাই। ম্যাপ দেখে দেখাতে পারবে তো? এবার পরের দিন যদি বলি দেখাও ম্যাপে যে কোথায় আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো, দেখাতে পারবে? পারবে তো? আশা করি পেরে যাবে, হ্যাঁ কি না বলো? দেখাতে পেরে যাবে তো? ঠিক। এবার এর পরের অংশটার দিকে এগোই। তাহলে কোথায় দেখতে পেলাম সেটা তো বোঝা গেল। এবার গাছগুলোর বৈশিষ্ট্য, গাছগুলো কেমন হবে? গাছগুলোর বৈশিষ্ট্য খুব ভালো করে মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট। গাছগুলোর বৈশিষ্ট্য কোথায় দেখতে পাবো আমরা? লবণাক্ত মাটিতে, তাই তো? উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ত মাটিতে।
এখান থেকে ঘুরিয়ে আর একটা প্রশ্ন হতে পারে, কোন মাটিতে লবণাক্ত উদ্ভিদ জন্মায়, সরি ম্যানগ্রোভ অরণ্য জন্মায়। কোন মাটিতে ম্যানগ্রোভ অরণ্য জন্মায়, তার উত্তর কি লিখবে? কোন মাটিতে ম্যানগ্রোভ অরণ্য জন্মায়, উত্তর কি হবে গো বলো? কোন মাটিতে? আমি তো লিখে দিয়েছিলাম একটু আগে, কোন মাটিতে? লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ অরণ্য জন্মায়। বুঝতে অসুবিধা হয়েছে কি কিছু এই পর্যন্ত? বুঝতে পেরেছো তো সবাই? এবার দেখো গাছের বৈশিষ্ট্য করবো, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য। গাছগুলো কেমন হবে? ভালো করে বোঝো, কেমন হবে গাছগুলোর বৈশিষ্ট্য। মাটি কেমন ওখানকার? মাটি কেমন যেখানে ম্যানগ্রোভ অরণ্য জন্মায়, মাটি কেমন বলো? কতবার বলছি আমি, মাটি ওখানকার লবণাক্ত। ফলে মাটিতে না বীজ থেকে চারা বের হয় না। মাটি এত লবণাক্ত যে ওই মাটিতে যদি আমি কোনো বীজ দিয়ে রাখি সেখান থেকে ছোট গাছ বের হবে না। আমাদের এখানে যখন ধান চাষ করা হয়, ধানকে কি করা হয়? মাটিতে ছড়িয়ে দেওয়া হয় তো, একই না? দুদিন পরে ছোট ছোট গাছ বেরিয়ে যায়, বেরোয় কি বেরোয় না? বেরিয়ে যায় তো। কিন্তু ওখানকার মাটিতে হবে না, কেন? কারণ মাটিটা হচ্ছে খুব লবণাক্ত। তাহলে কি ওই মাটিতে গাছ হবে না? কিভাবে হবে? গাছ কোথা থেকে হয়? বীজ থেকে। বীজ কোথায় থাকে বলো? বীজ কোথায় থাকে? বীজ থাকে ফলের মধ্যে। বীজ কোথায় থাকে? এত সহজ প্রশ্ন, বীজ কোথায় থাকে? ফলের মধ্যে। তো ফলের মধ্যে যখন বীজ থাকে তখনই বীজ থেকে ছোট গাছ বেরিয়ে যায়। বুঝতে পারলে? তাহলে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যটা কি বললাম? ফলের মধ্যে যখন বীজ থাকে সেই বীজ থেকেই অঙ্কুর বেরিয়ে আসে, অঙ্কুর অর্থাৎ ছোট গাছ বেরিয়ে আসে। বুঝতে পারলে কি বললাম? কোথা থেকে বেরিয়ে আসে? যখন ফলটা গাছেই থাকে এবং তখনই বীজটা বেরিয়ে, ফলের মধ্যে যে বীজটা রয়েছে সেখান থেকেই ছোট গাছ বেরিয়ে আসে। বোঝা গেল? ফলটা কোথায় আছে? গাছে। পড়ে যায়, পড়ে গেলে আর সেই ফল থেকে আর বীজ থেকে গাছ বের হবে না, মাটিতেই পড়বে তো, ওই মাটিতে হবে না। তাহলে ফলটা যখন গাছে আছে, সেই ফলের মধ্যে বীজ আছে, তাই? তাহলে বীজটা কোথায় আছে? গাছের মধ্যেই রইল, ফলের মধ্যে। তখনই বীজ থেকে চারা বেরিয়ে আসবে। একে আমরা বলি জরায়ুজ অঙ্কুরোদ্গম। কি বলি বললাম? জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। মেইন পয়েন্টটা তোমাদের বইতে নোট করো, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। কি বললাম? গাছের প্রধান বৈশিষ্ট্য কি বললাম? জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। তাহলে ম্যানগ্রোভ অরণ্যের একটা বৈশিষ্ট্য কি দেখলাম? জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখতে পাবো ওই গাছগুলোতে। আচ্ছা, আর শোনো, আমি তোমাদের আগেই বলেছি ওই অঞ্চলে জোয়ার ভাটা দেখা যায়, জোয়ারের জলে ডুবে যায়, বলেছি তো? তাহলে কোনো একটা জায়গা যদি জোয়ারের জলে ডুবে যায় তাহলে সেখানকার মাটি কেমন হবে? তার উপর দিয়ে কি তুমি মনে করো যাচ্ছ হেঁটে খুব ভালোভাবে যেতে পারবে? না মাটিটা নরম হয়ে থাকবে? মাটিটা কেমন থাকবে বলো? পুকুরে যখন নামো নিচে কাদা আছে তো, সেই কাদাটা কেমন, শক্ত না নরম? এটা নরম। এখন সেখান থেকে ধরো কাদা একটুখানি তুলে আনলে সেই কাদায় তুমি গাছ লাগাবে, তাহলে গাছটা কি সোজাভাবে দাঁড়াবে? কি মনে হয়? ফেলে যাবে। তাহলে এখানেও তো আমি বলেছি যে জায়গাটা ডুবে যায়, বলেছি তো এই জায়গাটাও জোয়ারের জলে ডুবে যায়, তাহলে ওখানকার মাটিও নরম থাকবে। তাহলে কি ওখানে গাছ সোজাভাবে দাঁড়াতে পারবে? গাছ দাঁড়াতে পারবে না। আচ্ছা, যখন গাছ আমাদের এখানে হেলে যায় তখন কি করি? বেঁকে পড়ে তখন কি করি? একটা ঠেস দিই না? দিই কি দিই না বলো? এখন জঙ্গলের গাছকে কি আমরা ঠেস দিতে যাই? আমার ঘরের গাছ হলে আমরা ঠেস দিয়ে দেবো। জঙ্গলের গাছকে কি করব? গাছ নিজে থেকেই ঠেকের ব্যবস্থা করে নেয়।
যাকে আমরা বলি ঠেস মূল। কি বলি 2 নম্বর বৈশিষ্ট্য কি বললাম? ঠেস মূল দেখা যায়। বুঝতে পারলে 2 নম্বর বৈশিষ্ট্যটা কি? ঠেস মূল দেখা যায়। কিন্তু আমাকে এটা কোথায় ছাড়লাম বলো, দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। ঠেস মূল দেখতে পাবো গাছগুলোতে। বুঝতে পারলে? তাহলে প্রথম বৈশিষ্ট্যতে কি লিখেছিলাম? জোড়ায়ুজ অগ্রোদ্গম। বুঝতে পেরে গেছো কাকে বলবো জোড়ায়ুজ অগ্রোদ্গম? যখন ফলের মধ্যেই বীজের অঙ্কুর বেরিয়ে আসে। বুঝতে পারলে? ফলের মধ্যে বীজ আছে, সেখানেই অঙ্কুর বেরিয়ে আসে। এরকম দেখেছো কখনো দেখেছো? ফলের মধ্যেই বীজ আছে, অঙ্কুর বেরিয়ে এসেছে? দেখিনি আমরা, তাই তো? দেখি কি? হ্যাঁ, দেখিনি। তবে বুঝতে পারি দুটো একটা গাছের ক্ষেত্রে, যেমন ধরো নারকেল। বুঝতে পারো? হ্যাঁ, তারপরে ধরো তাল শাঁস হয়ে যায় না ফলের মধ্যে, তাই তো? যাই হোক, এটা উদাহরণ হিসাবে নয়, তোমাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বললাম আমি। আর ঠেস মূলটা কি? গাছকে শক্তভাবে ধরে রাখতে হবে, কারণ মাটি নরম। এই শক্তভাবে ধরে রাখার জন্য গাছ থেকেই একটা মূল বেরিয়ে আসে, তাকে বলি আমরা ঠেস মূল। দেখেছো তোমরা কোনো গাছের কাণ্ড থেকে মূল বেরিয়ে আসতে? দেখেছো? বলো, গাছের কাণ্ড থেকে দেখো নেই? আচ্ছা, একটু আইডিয়া আছে ছবির মাধ্যমে। ধরো এটা একটা গাছ, ঠিক আছে? এটা ধরো গাছের একটা ডাল। দেখো এই ডাল থেকে মূল নামতে দেখেছো? হ্যাঁ, কোন গাছের দেখেছো? বট গাছের। খুব ভালো। এই মূলটা কেন আসলো? গাছটাকে ধরে রাখতে হবে, নাহলে গাছটা কি হবে? ভেঙে যাবে। তাহলে আমরা দেখেছি ওটাকে যে ঠেস মূল বলে সেটা জানতাম না, এখন জেনে গেলাম। তো কাকে বলবো তাহলে ঠেস মূল? গাছকে শক্তভাবে ধরে রাখার জন্য যে মূল কাণ্ড থেকে বেরিয়ে আসে তাকে বলি আমরা ঠেস মূল। তাহলে এই মূলটার নাম কি হয়ে যাবে? ঠেস মূল। এবার ঠেস মূল বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? কোন গাছের দেখতে পাবো? আমাদের এখানে বট গাছের আমরা দেখেছি। এবার পরে আমরা গাছগুলোর নাম পড়বো। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল দেখতে পাবো। গাছগুলোতে আমরা শ্বাসমূল দেখতে পাবো। ঠেসমূল দেখা যায়, শ্বাসমূল দেখা যায়, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। বুঝতে পারলে? শ্বাসমূলটা কি? মাটি কেমন ওখানকার বলো? যেখানে ম্যানগ্রোভ অরণ্য জন্মায় সেখানকার মাটি কেমন বলো? মাটি কেমন গো বলো গো? সেখানকার মাটি লবণাক্ত। নরম তো বটেই, লবণাক্ত, তাই তো? মাটি কেমন? লবণাক্ত। ওই জন্য ওই মাটিতে না অক্সিজেনের পরিমাণ কম থাকে, আর জলে ডুবে যায় তার মধ্যে তো আর অক্সিজেন আরোই কমে যায়। তাহলে মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে, কিন্তু গাছের মূলেরও অক্সিজেনের প্রয়োজন। তখন সে সেখান থেকে আর অক্সিজেন পায় না, তখন মাটির নিচের দিক থেকে উপরের দিকে, মাটির উপরে কিছু মূল বেরিয়ে আসে। মাটি কোথায় বেরিয়ে আসে? মাটির উপরে, কারণ এবার তার বায়ু থেকে অক্সিজেন নিতে হবে, মাটিতে অক্সিজেন নেই। এবার সে কোথা থেকে অক্সিজেন নেবে? বায়ু থেকে। ওই জন্য মূল কি হবে? মাটির উপরের দিকে উঠে আসবে। এই মূলটাকে বলি আমরা শ্বাসমূল। বোঝা গেল? অর্থাৎ শ্বাসকার্যের জন্য গাছের মূল যখন মাটির উপরে উঠে আসে তখন তাকে বলা হয় শ্বাসমূল। গাছের মূল কোথায় থাকে? মাটির উপরে না নিচে? নিচে থাকে। এখন কি দেখলাম? কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ বিশেষ গাছের মূল কিন্তু মাটির উপরে উঠে আসে, তখন তাকে আমরা বলি শ্বাসমূল। কি দেখতে পেলাম?
ফেসমূল দেখতে পেলাম, শ্বাসমূল দেখতে পেলাম। তাহলে যদি আমরা শ্বাসমূলের ছবিটা করি তাহলে কেমন হবে বলো শ্বাসমূলটা দেখতে, বলো তো? এটা ধরো কোন একটা গাছ, ঠিক আছে? তাহলে এখান থেকে কিছু গাছের মূলের দিকে রয়েছে, তাই তো? গাছের মূল নিচে রয়েছে, এই মূল কি হবে অনেক সময় উপরের দিকে উঠে যাবে। ছবির দিকে দেখো একটু, অনেক সময় মূল কি হবে উপরের দিকে উঠে যাবে। এটা মাটির স্তর, উপরের স্তর, গাছটা তার উপরে রয়েছে। তাহলে মূল কোথায় উঠে এসেছে? মাটির উপরে। উপরে বললে শুরু হবে, কার উপরে? তোমাদের ছাদের উপরে উঠে গেছে কি? কোথায় গেছে? মাটির উপরে। ওই মূলটাকে আমরা কি বলি? শ্বাসমূল। তাহলে শ্বাস নেওয়ার জন্য যে মূলটা মাটির উপরে উঠে আসে তাকে আমরা বলি শ্বাসমূল। তাহলে ম্যানগ্রোভ অরণ্যতে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পেলাম? জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখতে পেলাম, শ্বাসমূল দেখতে পেলাম, আর ফেসমূল দেখতে পেলাম। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? শ্বাসমূল বুঝতে পেরেছো? কোনটাকে শ্বাসমূল বলবো? যে মূলটা শ্বাস কার্যের জন্য মাটির উপরে উঠে আসে। ফেসমূল কাকে বলবো? গাছকে ধরে রাখার জন্য কাণ্ড থেকে যে মূলটা মাটির নিচে যাচ্ছে তাকে বলা হয় ফেসমূল। এবার কোন কোন গাছের দেখতে পাবো, কোথায় দেখতে পাবো তো সেটা বললাম। উপকূলবর্তী অঞ্চলে যেখানকার মাটি লবণাক্ত, যেমন সুন্দরবন, যেমন উড়িষ্যার ভিতরকণিকা, যেমন কৃষ্ণা নদীর বদ্বীপ, যেমন আমাদের গোদাবরী নদীর বদ্বীপ, কচ্ছ অঞ্চল, এই জায়গাগুলিতে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো। গাছের বৈশিষ্ট্য দেখলাম। এবার গাছের নাম, কোন কোন গাছ? সুন্দরবন নাম কেন হয়েছে বলো? সুন্দরবন নামটা কেন হয়েছে? সুন্দরী গাছের জন্য। তাহলে একটা তো গাছের নাম আমরা জানি, কি গাছ জন্মাবে? কোন কোন গাছগুলো? উদাহরণ কি হবে বলো? অনেক গাছ দেখেছো তোমরা, দুটো তিনটে তো দেখেইছো। গাছগুলো কি কি হবে? বলো, উদাহরণ বলো, গাছের নাম বলো। একটা তো বলো, এক্ষুনি বললাম তো। ওটা কি হবে? সুন্দরী, আর গরান, আর হেতাল, আর হোগলা। হোগলা দেখেছো? আর কি না তো বলো, আমি দেখিয়ে দেবো। হোগলা দেখো নি? যাকে আমরা ছই বলে চিনি, দেখেছো? ওই ছাওয়ার জন্য রাস্তা রাস্তা করার সময় অনেক সময় আসে না, একটু ছেড়ে দিলে ছোটো করে যারা কাজ করে তারা অস্থায়ীভাবে যে তার ভিতরে থাকে, রাস্তার ধার করে তাঁবু যখন লাগায়, দেখেছো কি দেখো নি বলো? অস্থায়ীভাবে দেখেছো, মনে করতে পারছো। যাই হোক, সুন্দরী, গোড়ান, হেতাল, হোগলা, গোলপাতা, এই রকমের কিছু গাছ হচ্ছে তোমার উপকূলের গাছের উদাহরণ। তাহলে যদি প্রশ্ন করি এখান থেকে, চারটে ম্যানগ্রোভ অরণ্যের নাম লেখো। চারটে ম্যানগ্রোভ অরণ্যের নাম লেখো। প্রশ্ন বুঝতে পেরেছো? চারটে ম্যানগ্রোভ অরণ্যের নাম লেখো। তাহলে লিখতে পারবে তো চারটে ম্যানগ্রোভ অরণ্যের নাম? বলো হ্যাঁ কি না? লিখতে পারবে তো? কোন কোন গাছগুলো ম্যানগ্রোভ অরণ্যের গাছ? কোনগুলো বা কোন গাছগুলোকে আমরা ম্যানগ্রোভ অরণ্য বলবো? বলো, কোন গাছগুলোকে ম্যানগ্রোভ অরণ্য বলবো? সুন্দরী, গোড়ান, গেওয়া, গোলপাতা, হোগলা। হয়েছে? এখানটা ক্লিয়ার হচ্ছে? মন দিয়ে শোনো, সবগুলি পাবে তোমাদের বইতে। সব আছে তো ওগুলো? দেখো বইয়ের দিকে দেখো, সব গাছগুলোর নাম আছে। বই সামনের দিকে রাখো, আমি দেখিয়ে দিচ্ছি কোনখানটায় সব পাবো। তাহলে উপকূলীয় অরণ্য সম্পর্কে আর কোনো অসুবিধা আছে? পরেরটার দিকে এগোই। উপকূলীয় অরণ্য পড়লাম। এবার আমরা দেখবো সরলবর্গীয় অরণ্য। এটা মুছে দিচ্ছি। এবার আমরা পড়বো কোন অরণ্য সম্পর্কে? সরলবর্গীয় অরণ্য। ভালো করে বোঝো, এই
এই গাছটা জন্মানোর জন্য কিন্তু আমাদের জলবায়ু দায়ী। কোথায় জন্মাবে এই গাছগুলো? সরলবর্গীয় গাছ। কিরকম পরিস্থিতি থাকলে আমরা এইরকম গাছকে দেখতে পাবো? এর জন্য উষ্ণতা কত দরকার, বৃষ্টিপাত কত দরকার, সেটা আমাদের জানতে হবে। উষ্ণতা থাকতে হবে 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতার দিকে মন দাও, উষ্ণতা দেখো অনেক কম, 10 থেকে 15 ডিগ্রি। বৃষ্টিপাতও কম, বৃষ্টিপাত 100 সেন্টিমিটারের মতো। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অবশ্যই কমসে কম 3 মাস বরফ পড়তে হবে, বুঝতে পারলে? বা উষ্ণতা খুব কম থাকতে হবে। এখানে বরফ পড়ে, সোজা কথা এখানে বরফ পড়ে। এখানে শীতকালে তুষারপাত ঘটবে, তুষারপাত অর্থাৎ বরফ পড়ে। জলবায়ু কেমন হতে হবে সেখানকার, তবে আমরা সরলবর্গীয় গাছ দেখতে পাবো। সেখানকার উষ্ণতা 10 থেকে 15 ডিগ্রি হতে হবে। বৃষ্টিপাতের পরিমাণ 100 সেন্টিমিটারের 50 থেকে 100 সেন্টিমিটারের মতো থাকে। আর তুষারপাত ঘটে সেখানে, তবে কি আমরা সরলবর্গীয় অরণ্য দেখতে পাবো। ভারতের যে জলবায়ু, যে আমরা যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে বসবাস করি, আমাদের দেশের যে জলবায়ু, সেই জলবায়ু কিন্তু সরলবর্গীয় অরণ্যের জন্য অনুকূল নয়। ভালো করে শোনো, মন দিয়ে শোনো, তারপর সব বুঝিয়ে দেবো। সবই আছে, সবই পাবে, লিখবে পরে। আমাদের দেশের জলবায়ু সরলবর্গীয় অরণ্যের জন্য অনুকূল নয়। তাহলে কি আমাদের দেশে সরলবর্গীয় অরণ্য দেখা যায় না? দেখা যায়। কোথায়? পার্বত্য অঞ্চলে। পর্বতের মোটামুটিভাবে 2000 থেকে 4000 মিটার উচ্চতায় আমরা সরলবর্গীয় অরণ্য দেখতে পাই। কোথায় দেখতে পাই বললাম? পার্বত্য অঞ্চলে 2000 থেকে 1500 থেকে 4000 মিটার উচ্চতায় সরলবর্গীয় অরণ্যকে আমরা দেখতে পাই। ভারতের সমভূমি অঞ্চল বা মালভূমি অঞ্চলে সরলবর্গীয় অরণ্য দেখা যায় না। কোথায় দেখা যায়? পার্বত্য অঞ্চলে। ওই জন্য অনেক সময় ভারতের ক্ষেত্রে সরলবর্গীয় অরণ্যটাকে পার্বত্য অরণ্য বলেও লেখা হয়, কিন্তু পার্বত্য অরণ্য আলাদা, একটু আলাদা। মোটামুটিভাবে ভারতের নিরিখে বলা হলেও পার্বত্য অরণ্য মানে সরলবর্গীয় অরণ্য নয়। কিন্তু ভালো করে শোনো, সরলবর্গীয় অরণ্য কোথায় দেখা যায় বলছি, আমি বারবার বলছি প্রশ্নটা। ভারতের কোথায় সরলবর্গীয় অরণ্য দেখা যায়? প্রশ্নটা বোঝো আগে। ভারতের কোথায় সরলবর্গীয় অরণ্য দেখা যায়? প্রশ্নের উত্তর কি লিখবে? ভারতের পার্বত্য অঞ্চলে 1500 থেকে 4000 মিটার উচ্চতার মধ্যে সরলবর্গীয় অরণ্য দেখা যায়। ভারতে কোথায় সরলবর্গীয় অরণ্য দেখা যায়? এর উত্তর কি লিখবেন? ভারতের পার্বত্য অঞ্চলে 1500 মিটার থেকে 4000 মিটার উচ্চতার মধ্যে সরলবর্গীয় অরণ্য দেখা যায়। তাহলে কোথায় দেখা যায় সরলবর্গীয় অরণ্য লিখতে পারবে তো? প্রশ্ন যদি আসে পরীক্ষার সময়, পার্বত্য অঞ্চলে 1500 মিটার থেকে 4000 মিটার উচ্চতার মধ্যে আমরা সরলবর্গীয় অরণ্যকে দেখতে পাবো। কোন গাছগুলো আগে পড়ো, উদাহরণ বলো। কোন গাছগুলো সরলবর্গীয়? 4টে সরলবর্গীয় গাছের নাম বলো। একই রকমেরই প্রশ্ন, আগেটাই যেমন বললাম। কোন গাছগুলো সরলবর্গীয় গাছের উদাহরণ দাও। আমি পেন্টিংবার প্রতিদিন বলে যাই। কোন গাছগুলো হবে সরলবর্গীয় অরণ্য? উদাহরণ দাও, বলো। দেখেছো দুটো, একটা গাছ দেবদারু, দেখেছো? দেবদারু গাছ, হ্যাঁ। দেবদারুকে আমরা ইংরেজিতে নামে বলি সিডার। পাইন গাছ দেখেছো? ইউক্যালিপটাস বা আকাশমণি দেখেছো কি? দেখো আকাশমণি গাছ দেখেছো? এগুলো তোমাদের এলাকায় দেখতে পাওয়া যায়। কি কি গাছ হলো? 3টে গাছের নাম তো আমি বলেই দিলাম। কি কি বললাম? পাইন, সিডার, তাই তো? সিডারটাই দেবদারু।
দুবার নাম বললে হবে? ঘরে তোমার বাবা এক নামে ডাকে, মা এক নামে ডাকে, দুজনকে আলাদা লোক হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল কি বলো? দাদু এক নামে ডাকে, তাহলে তিনজন নাকি একজন? বলো, কার কার নাম ঘরে দাদু এক নামে ডাকে, ঠাকুমা এক নামে ডাকে? কি কর ওই দাদু কি নামে ডাকে? দাদু ডাকে নেই? নেই? ঠাকুমা রই করেই ডাকে। বাবা বলো, আর মা? মা কি বলে ডাকে? বলা যাবে যাবে না? দুজন কি আলাদা লোক না একই লোক? একই তো। যেটাই সিডার সেটাই দেবদারু, আলাদা নয়। দুটোকে দুবার লিখে দিলে দুটো লিখে দিলাম তেমন কিন্তু হবে না। কোন কোন গাছ পেলাম? সিডার, পাইন, আকাশমণি, বার্চ, লার্চ, এলম, উইলো, এরকম গাছগুলোকে আমরা পাবো। যেমন তোমাদের এখানে পাবে, বই দেখো গাছগুলোর নাম পাবে। পাইন, ফার, বার্চ, লার্চ, উইলো, ওক, দেবদারু। তোমাদের বই তো আলাদা করে দিচ্ছে দেবদারু আর সিডার। সিডারটাই তো দেবদারু, সিডারটাই দেবদারু। যাই হোক, তাহলে গাছগুলোর নাম বোঝা গেল। কোন কোন গাছ হবে বলো? কি গাছ হবে? পাইন, আর সিডার, বার্চ, লার্চ, ওক, উইলো, এগুলো সব হচ্ছে তোমার সরলবর্গীয় অরণ্যের উদাহরণ। আচ্ছা, দেবদারু তো দেখেছো, একটু আমাদেরকে মন দাও। দেবদারু তো দেখেছো, গাছটা কেমন? কতগুলো ডালপালা? গাছের অনেক ডালপালা দেখেছো? বলো, ডালপালা দেখেছো দেবদারু গাছের? থাকি না? বলো, দেখেছো? আর কে দেখেছো? দেবদারু গাছ আর কে দেখেছো? বলো। আকাশমণি গাছকে দেখেছো? হাত তুলো বড় করে। ডালপালা আছে? হ্যাঁ, আছে। তাহলে তোমরা গাছকে চেনো না। এই গাছগুলোর ডালপালা হয় না, একটাই গাছ সোজা হয়ে ওঠে। এই গাছগুলোর ডালপালা হয় না, অর্থাৎ শাখা প্রশাখা নেই। তাহলে গাছ চিনো না তোমরা। কেন নেই সেটা ভালো করে বোঝো। ছবির দিকে তাহলে দেখো, যদি এই গাছগুলোর ছবি আঁকি তাহলে গাছটা উঠে গেল, গাছ একাই উঠে যাবে, তাই তো? কোথায় দেখেছো বলো? হ্যাঁ, পাতাগুলো সব কেমন দিকে আছে? দেখো, ছবিটা নিচের দিকে বোঝানোর চেষ্টা করেছি। ডালপালা আছে? এবার বলো, আছে ডালপালা? বড় বড় ডাল হয়, যেমন ধরো তোমার আম গাছ, জাম গাছের ডাল হয়, ওরকম ডাল হয় কি? হয় না। পাতাগুলো সব নিচের দিকে, দেখতে কেমন? শঙ্কু আকৃতি। গাছগুলো দেখতে কেমন হয়? গাছের বৈশিষ্ট্য বলছি এবার। সরলবর্গীয় অরণ্যের বৈশিষ্ট্য লেখো। প্রশ্নটা বোঝো, সরলবর্গীয় অরণ্যের বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ গাছগুলো কেমন হবে দেখতে। গাছগুলোতে ডালপালা থাকবে না, শাখা প্রশাখা নেই, গাছগুলো দেখতে হয় শঙ্কু আকৃতি। ঠিক আছে, গাছগুলো দেখতে কেমন হবে? শঙ্কু আকৃতি। বৈশিষ্ট্যতে কি কি পড়লাম? গাছগুলোর ডালপালা থাকবে না, অর্থাৎ গাছগুলো শাখা প্রশাখা বিহীন। প্রশ্ন হচ্ছে কি বললাম? সরলবর্গীয় অরণ্যের বৈশিষ্ট্য লেখো। যেমন আগের গুলো পড়ে এসেছিলাম, সরলবর্গীয় অরণ্যের বৈশিষ্ট্য লেখো। বোঝা গেল প্রশ্নটা? উত্তর লেখো। উত্তরে কি লিখবে বলো? দুটো তো বলেই দিয়েছি। গাছগুলোতে শাখা প্রশাখা থাকে না, একটা শাখা প্রশাখা থাকে না, আর গাছগুলো দেখতে হয় শঙ্কু আকৃতি। শঙ্কু অর্থাৎ মোচা যেমন হয় না, তেমন কল্পনা করো মোচার মতো হয়ে যায়। শঙ্কু আকৃতির বা মোচার মতো দেখতে হয় গাছগুলো। শাখা প্রশাখা থাকে না, আর গাছগুলো দেখতে হয় শঙ্কু আকৃতি। বোঝা গেল? এবার শোনো, কেন শঙ্কু আকৃতির দেখতে হয়। এখন আমি আগে তোমাদের পড়াবার সময় প্রথমে বলেছিলাম এই অঞ্চলে তুষারপাত ঘটে, মনে আছে কি নেই? এই অঞ্চলে বরফ পড়ে। দেখো লেখা আছে এখনো তুষারপাত ঘটে।
সর্বর্গীয় গাছ যেখানে জন্মাবে সেখানে অবশ্যই তুষারপাত হতে হবে, কিছুটা সময় হলেও হতে হবে। এখন গাছের শোনো, মন দিয়ে শোনো, লেখা আছে শোনো আমার কথা মন দিয়ে, গাছ শোনো আমার কথা, নাহলে পরে বুঝতে পারবে না, মুখস্থ করে পেরে উঠবেন, এগুলো একদম সহজ গল্পের মতো জিনিস। গাছেতে যদি ডালপালা বেশি থাকে তাহলে যখন বরফ পড়বে সেই গাছটা বেশি বরফকে ধরে রাখতে পারবে, নাকি যে গাছের কম ডালপালা সে বেশি বরফকে ধরে রাখবে? দুটোকে বোঝো আগে। একটা বললাম একটা গাছের প্রচুর ডালপালা আছে, একটা গাছের কম ডালপালা আছে, শাখা পোশাখা আছে, এবার বরফ পড়ছে, কোন গাছে বেশি বরফ জমা হবে? বলো কোন গাছে, মল্লিকা কোন গাছে বেশি ডালপালা বরফ জমা হবে? আমার কথা মন দিয়ে শোনো, না শুনলে পড়া ভালোভাবে হবে না। কি পরিস্থিতি বলেছি? বরফ পড়ছে, তাই তো? সেখানে দুটো গাছ আছে, একটা গাছে ডালপালা বেশি আছে, একটা গাছে ডালপালা কম আছে। কোন গাছটায় বেশি বরফ জমবে? যেটায় ডালপালা বেশি আছে। আচ্ছা, বরফ তো বেশি জমলো, তাহলে গাছের উষ্ণতা কমবে না বাড়বে? গাছকে ঠান্ডা লাগবে নাকি ঠান্ডা লাগবে না? যাতে বেশি বরফ জমেছে সেই গাছটাকে বেশি ঠান্ডা লাগবে, না যেটাতে কম বরফ জমেছে সেই গাছটাকে বেশি ঠান্ডা লাগবে? আর যদি ঠান্ডা সহ্য করতে না পারে তাহলে কোন গাছটা আগে মরে যাবে? যে বেশি বরফ ধরে রেখেছে, তাই তো, সে মারা যাবে। সেই জন্যই এইখানে যে গাছগুলো জন্মায় সব দেখতে শঙ্কু আকৃতির হয়, ডালপালা হয়নি। কেন? যাতে বরফ গাছে না জমে। দেখতে কেমন হয়? ত্রিকোণার মতো হয়, বরফ পড়লেও গড়িয়ে নিচের দিকে চলে যাবে, গাছে বরফ জমবে না। বুঝতে পারছো এবার? একদম গল্পের মতো। কেন গাছ শঙ্কুর মতো দেখতে হয়? যাতে গাছে বরফ ধরে না থাকে। বুঝতে পারলে? বরফ পড়লে বরফটা কী হবে? গড়িয়ে নিচে পড়ে যাবে, মাটিতে চলে আসবে। সেই জন্য গাছগুলোতে ডালপালাও থাকে না। ডালপালা থাকলে কী অসুবিধা হবে? গাছে বরফ জমবে, তাহলে গাছ মারা যাবে। সেই জন্য গাছগুলোতে ডালপালা থাকে না। এবার বলো, দেবদারু বলে গাছটাগুলো দেখেছো আশা করি, এবার বুঝতে পারছো কোনো একটা গাছ, তাই তো? পাতাগুলো সব নিচের দিকে ঝুলে ঝুলে থাকে, ডালপালা থাকে না। দেখেছো কি? দেখো নি? দেখেছো তো এবার? তাহলে আগে যখন জিজ্ঞাসা করলাম ডালপালা আছে, হ্যাঁ বলে দিলে কী করে? থাকে। তাহলে গাছগুলোর বৈশিষ্ট্যতে কি দেখলাম বলো? গাছগুলো শাখা পোশাখা বিহীন হবে, পড়েছি তো? শাখা পোশাখা মানে ডালপালা, বিহীন মানে থাকবে না। আর কি পড়েছি? গাছগুলো দেখতে কেমন হবে? শঙ্কু আকৃতি। বোঝা গেল? এই হচ্ছে দুটো বৈশিষ্ট্য স্বর্ণবর্গীয় অরণ্যে। কোথায় দেখতে পাবো ভারতে? পার্বত্য অঞ্চলে 1500 মিটার থেকে 4000 মিটার উচ্চতায়। বোঝা গেল? কোন জলবায়ুতে জন্মাবে স্বর্ণবর্গীয় গাছ? কোন জলবায়ু? যেখানে উষ্ণতা 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকবে, বৃষ্টিপাত 100 থেকে 150 সেন্টিগ্রেডের মতো থাকবে, এবং তুষারপাত হতে হবে। বুঝতে পারলে? সেখানে কমসে কম মাঝখানে তো তুষারপাত স্বাভাবিকভাবেই ঘটে, তবে কোনো কোনো অঞ্চলে তুষারপাত নয়, কিন্তু জলবায়ু খুব ঠান্ডা, সেখানেও দেখা যায়। যখন তোমরা বড় হয়ে দার্জিলিং বেড়াতে যাবে, শিলিগুড়ি থেকে যখন দার্জিলিং পাহাড়ে উঠবে, তখন এই রকমের গাছ অসংখ্য দেখতে পাবে। মূলত পাইন গাছটা, মূলত কোন গাছটা দেখতে পাবে? পাইন গাছটা। তাহলে গোটা মধ্যে স্বর্ণবর্গীয় গাছের নাম বলো, কোন গাছগুলো স্বর্ণবর্গীয় গাছ? পাইন, ফার, সিডার, বার্চ, লার্চ, ওক, উইলো, এগুলো হচ্ছে সব স্বর্ণবর্গীয় অরণ্য। এবার এখানটা লাস্ট হচ্ছে আমাদের পার্বত্য অরণ্য। তোমাদের বইতে এই স্বর্ণবর্গটাকে পার্বত্য অরণ্যের মধ্যেই তুলে দিয়েছে, একসঙ্গে করে দিয়েছে। তুমি এবার আলাদা করে নোট করতে পারো পার্বত্য অরণ্য। এটা হচ্ছে ভারতের তোমাদের সিলেবাস অনুযায়ী লাস্ট অরণ্যের বিভাগ, পার্বত্য অরণ্য। দেখো মন দিয়ে শোনো আর বোর্ডের দিকে দেখো। একটা পার্বত্য অঞ্চলকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, একটা পর্বত। বোর্ডের দিকে দেখো, বোঝা গেল? এইখানটা আমরা সামনে এখান থেকে ঢাল বেয়ে গিয়ে পর্বতে উঠি। এখন এইখানে যে গাছটা জন্মাবে, বা এই অঞ্চলে যে গাছ জন্মাবে, এইখানে যে গাছ জন্মাবে, এইখানে যে গাছ জন্মাবে, সবটাই কি একই রকমেরই হবে? বলো, আমি নাম দিয়ে দিই। এ অঞ্চল, বি, সি, ডি, সব জায়গাতে কি আমরা একই রকমের গাছ জন্মাতে দেখবো? দেখবো না। কেন দেখবো না?
কারণ যত উপরের দিকে আমরা যাই তত কি হয়, উষ্ণতা কমে না বাড়ে? উপরের দিকে যত যাই উষ্ণতা কি হবে, কমে, ঠান্ডা হবে জায়গাটা, উষ্ণতা হ্রাস পাচ্ছে। আমি আগেই বলেছিলাম গাছকে ঠিক করে উষ্ণতা, উষ্ণতা যদি কমতে শুরু হয় গাছের প্রকৃতি পাল্টে যাবে। বৃষ্টিপাত পর্বতের ঢালে কোথায় হয়, যেখানে খুশি হতে পারে। সেই জলটা গড়িয়ে কোথায় আসে, ধরো ডি অঞ্চলে বৃষ্টি হচ্ছে, জলটা কি ডি অঞ্চলে থাকবে পর্বতের ঢালে, নাকি গড়িয়ে চলে আসবে বিতে, নাকি বিতে রয়ে যাবে জলটা? বিতে তো থাকা সম্ভব নয়, পর্বতের উঁচু ঢাল, সেখানে কি থাকবে, জলটা গড়িয়ে চলে আসবে। এখন বিতে যে বৃষ্টিটা হচ্ছে সেটা শীতে আসবে কি আসবে না, শীতে আসবে, সি হয়ে বিতে আসবে। এবার বলো শীতে যদি বৃষ্টিটা হয় সেই জলটা কি দিতে যাবে, উপরের দিকে জল যাওয়া সম্ভব নয়, সেটা দিয়ে নিচুতে যেহেতু রয়েছে তো উপরের দিকে যাওয়া সম্ভব নয়, সেই জলটা কোথায় আসবে, বিতে। এখন যদি বিতে বৃষ্টি হয় সেই জলটা সি বা ডি অঞ্চল কি পাবে, পাবে না। সব থেকে বেশি বৃষ্টি বা সব থেকে বেশি পরিমাণ জল কে পাবে, কে পাবে, এ আর ডি অঞ্চল, তাই তো? যত উপরের দিকে যাবো তাহলে তত জলের পরিমাণ কি হবে, উষ্ণতা কি পড়েছিলাম একটু আগে, উপরের দিকে গেলে উষ্ণতা কি হয়, তাহলে যত পর্বতের উপরের দিকে যাব তত বৃষ্টিপাতও কমবে, উষ্ণতাও কমবে। বুঝেছো ভালো করে? যত পর্বতের যত আমরা উপরের দিকে যাব জলের পরিমাণও কমতে থাকবে আর উষ্ণতার পরিমাণও কমতে থাকবে। ওই জন্য পর্বতের নিম্ন ঢাল অর্থাৎ বি অঞ্চল বলে যেটা আমি করেছি, এখানে আমরা চিরহরিৎ অরণ্য দেখতে পাবো। কি দেখতে পাবো, চিরহরিৎ। বলেছিলাম যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে হলে পরে চিরহরিৎ অরণ্য জন্মায়, মনে আছে? আগের বলেছিলাম বৃষ্টিপাত যদি বেশি হয় বি অঞ্চলে অর্থাৎ পর্বতের নিম্ন ঢালে চিরহরিৎ অরণ্য জন্মাবে। তার একটু উপরে জন্মাবে সরলবর্গীয় অরণ্য, সরলবর্গীয় অরণ্য। তার উপরে জন্মাবে, একদম উপরে চলে আসবে আলপীয় তৃণভূমি। এখানে আর কোনো বড় গাছ জন্মাবে না, কি জন্মাবে, ঘাস জন্মাবে। বুঝতে পারলে? পর্বতের ঢালেতে আমরা কি দেখতে পেলাম, বিভিন্ন রকমের গাছ। এটা হচ্ছে পার্বত্য বনভূমি। পার্বত্য অঞ্চলের সব জায়গায় কি একই রকম গাছ দেখতে পাই, দেখতে পাই না। পর্বতের একদম নিম্ন ঢালে চিরহরিৎ, তার উপরে পর্ণমোচী, মাঝে একটা স্তর বরফ হয়ে গেছে, মানে আমরা দেখতে পাবো পর্ণমোচী অরণ্য দেখতে পাবো। তার উপরে দেখতে পাবো সরলবর্গীয়, তারপরে আলপীয় তৃণভূমি দেখতে পাবো। বোঝা গেছে? তাহলে স্বাভাবিক উদ্ভিদের বাকি সব ভাগগুলোকেই আমরা পড়লাম, যতগুলো ভাগ ছিল। পরেতে আমরা দেখব বনভূমি সংরক্ষণ বা বনভূমি আমাদের কি কাজে লাগে আর কেন তার পরিমাণ হ্রাস পাচ্ছে আর কিভাবে আমরা বনভূমির পরিমাণ বাড়াতে পারবো। পরের দিন এখানটা দেখব। বোঝা গেল? এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলো আমাকে, কোনোখানটা যদি বুঝতে না পারো সেটা আবার বলো, আমি আবার বলবো। পার্বত্য অরণ্যের ক্ষেত্রে কি লিখবে, দুটো তিনটে লাইন বলো, খুব কমন লাইন যেগুলো বললাম। পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, পার্বত্য অঞ্চল মান দিয়ে ভালো করে, পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা এবং বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়। লাইনটা বোঝা গেছে? পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা এবং বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়। তাই পর্বতের নিম্ন ঢালে চিরহরিৎ অরণ্য, তার কিছুটা উপরে পর্ণমোচী অরণ্য, তারও উপরে সরলবর্গীয় অরণ্য এবং তারও উপরে আলপীয় তৃণভূমি দেখা যায়। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? বোঝা গেছে না বোঝা যায়নি বলো? তাহলে পার্বত্য অঞ্চল, পার্বত্য অরণ্য কোথায় দেখতে পাবো? নাম ধরেই বুঝতে পারছি, ভারতের পার্বত্য অঞ্চলে দেখতে পাবো। পার্বত্য অরণ্য কোথায় দেখতে পাবো? পার্বত্য অঞ্চল, ভারতের উত্তর দিকে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে, সেখানে দেখতে পাবো। পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে পার্বত্য অরণ্য দেখতে পাবো। বুঝতে পারছো? ভারতের পার্বত্য অঞ্চলে পার্বত্য অরণ্য দেখতে পাবো। এখানে বিভিন্ন রকমের গাছ দেখা যায়। এটা আলাদা করে উদাহরণ কি দেবো? যদি চিরহরিৎ অরণ্যের গুলো উদাহরণ দিই, বাঁশ বেত দিয়ে দেবো। পর্ণমোচী উদাহরণ দিতে পারে, পলাশ, মহুয়া, এগুলো উদাহরণ দিয়ে দেবো। সরলবর্গীয় উদাহরণ দিতে পারে, সিডার, ওক, পাইন, ফার, এগুলো উদাহরণ দেবো।
বুঝতে পারছো? তার উপরে আর্দ্র তৃণভূমি। ওই যেখানে আমরা আর্দ্র তৃণভূমি দেখতে পাচ্ছি ওই জায়গাগুলো বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় তখন সেখানে ঘাস জন্মে। তৃণভূমি মানে ঘাসের অঞ্চল। যখন বরফ গলে যায় তখন সেখানে ঘাস জন্মায়। এখান থেকে আরেকটা কোশ্চেন নোট করো, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় আছে? এটাও রয়েছে দেরাদুনে। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় রয়েছে? ভারতের অরণ্য গবেষণাগার কোথায় রয়েছে? তারপরে দেখাতে পারবে দেরাদুন আমি মাটি পড়ানোর সময় পড়েছিলাম, দেরাদুন এইখানটা মনে আছে? মাটি পড়ানোর সময় দেরাদুন এইটা দেখাতে পারবে? দেরাদুন কোনখানটা বলো? এই জায়গাটা হচ্ছে দেরাদুন, দেখে রাখো। শেষ করলাম ক্লাসটা এখানে। কারো কিছু যদি বলার থাকে বলো, যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে বলো। আজকে কোন কোন উদ্ভিদ সম্পর্কে পড়লাম আমরা? কোন কোন উদ্ভিদ? উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য, সরলবর্গীয় অরণ্য আর পার্বত্য অরণ্য, এই তিনটে উদ্ভিদ সম্পর্কে আমরা পড়লাম। ক্লাসটা শেষ করলাম।